ওয়েবসাইট। এটার পারপোজ এই ওয়েবসাইটের পারপোজটা কি? এটা একটা আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইট। আমি যদি এই স্ক্রিনে যাই, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এর মাধ্যমে প্রোডাক্ট সেল হয়। আমি এখান থেকে যদি কোনো প্রোডাক্ট কিনতে চাই, আমার কিন্তু এই ওয়েবসাইটের যে ওনার, তার সাথে কন্ট্যাক্ট করার কোনো দরকার নাই। আমি এখান থেকে অ্যাড টু কার্ট করে প্রোডাক্টগুলো কিনতে পারবো। তারপর আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন একটা এজেন্সি ওয়েবসাইট। এরা ডিজিটাল সার্ভিস প্রোভাইড করে। কি কি করে? সার্ভিস পেজে যাই, সার্ভিস সমূহ কি কি সার্ভিস দেয়: ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন এবং রিডিজাইন, স্পিড অপটিমাইজেশন, ওয়েবসাইট এসইও, প্রফেশনাল ভিডিও এডিটিং। এই সার্ভিসগুলো দিতেছে মানে, এই কারো যদি এই সার্ভিসগুলো দরকার হয়, এই ওয়েবসাইট যদি এসইও করা থাকে, তাহলে গুগলের মাধ্যমে উইদাউট কন্ট্যাক্ট তারা জানতে পারবে তাদের বিস্তারিত সব আইডিয়া সম্পর্কে। আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন পোর্টফোলিও ওয়েবসাইট। এটা রিজিউম বা সিভি বলতে পারেন। যে যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এটা কিন্তু আপনাদের স্কিল স্পটের স্টুডেন্ট, ওনার পোর্টফোলিও ওয়েবসাইট উনি কি কি করতে পারে এই সম্পর্কে আর কি একটু বিস্তারিত, ওনার যাবতীয় পোর্টফোলিও এ পর্যন্ত কি কি কাজ করছে, কি কি সার্ভিস দেয়। মানে কেউ যদি হঠাৎ করে জিজ্ঞেস করে যে আপনি কি কি পারেন, আপনার সবগুলা এক্সপার্টাইজ মনে থাকবে না। স্বাভাবিকভাবে আপনি যতই পারেন, যে কিছু না কিছু মিস্টেক থাকবেই। তো এরকম যদি বানানো থাকে, গুগল ইন্ডেক্স করা থাকে, তাহলে আপনি ফার্স্ট র্যাঙ্কে থাকতে পারবেন। তো এবার আসি আমাদের ক্লাসের টপিকে। একটা ওয়েবসাইট অনলাইন সার্ভারে যেতে হলে একটা ডোমেইন লাগে। এখন ডোমেইন কি দিয়ে তৈরি? তো এখানে দেখতেছেন একটা google.com। এই পুরাটা মিলে একটা ডোমেন, এই পুরাটা আর কি। তো ডটের আগে যেটা আছে, এটা আমার বিজনেস নেম। মানুষের যেমন নাম থাকে, ওয়েবসাইটেরও তেমন একটা নাম থাকে। মানুষের একই নাম দুইজনের থাকতে পারে, তিনজনের থাকতে পারে, কিন্তু ওয়েবসাইটের নাম একটাই। যেমন youtube.com বা facebook.com, এটার দ্বিতীয় কোনো সাইট আপনারা পাবেন না, এটা একটাই থাকে। আর ডট কম এটা হলো এক্সটেনশন। এটা অনেকের চয়েস আছে, মানে সবাই ডট কম নিবে এমন না। আমরা যদি একটু দেখি, এখানে দেখেন গুগল.com, google.com.bd, বাংলাদেশি সাইট মূলত। আমেরিকা গুলা ইউএস, অস্ট্রেলিয়া যে সাইট গুলা, ওগুলা এইউ এরকম থাকে আর কি। আর বাংলাদেশে এগুলাই চলে, যে google.net.org। তারপরে সরকারি কিছু সাইট আছে, যেখানে .com, .gov.bd এরকম থাকে। এটা এক একজনের এক এক চয়েস। তো যারা বড় কোম্পানি আছে, তারা এই যতগুলো এক্সটেনশন আছে এই বিজনেস নেমের সাথে সবগুলো কিনে রাখে। তো কিরকম যে গুগলের .com.net এই নামে আর কোনো ওয়েবসাইট আপনারা পাবেন না, কারণ গুগল একটা বড়, একটা $1 মিলিয়ন কোম্পানি। আর কিছু নতুন যারা বিজনেস শুরু করে, জেনারেলি সবাই ট্রাস্ট করে .com ডোমেইন। যেমন স্কিল স্পটের এক্সটেনশনটা কিন্তু skillspot.id.com। তো এরকম। আর ডোমেনের মধ্যেও তিনটা ভাগ আছে: একটা হলো মেইন ডোমেন, একটা সাব ডোমেইন, আর একটা ডাইরেক্টরি ডোমেন। ডোমেন কিন্তু আমার এটা google.com, কিন্তু এর সাথেও কিছু আলাদা আছে। আমরা তো গুগল ডক্স সম্পর্কে জানি, যে মেইন ডোমেনটা কি আমার google.com। এখন আপনার যদি একটা ডোমেন নেওয়া থাকে, হোস্টিং কোম্পানির কাছ থেকে ডোমেন নিবেন, ওরা আপনাকে অফার করবে যে আপনার হোস্টিং এ টোটাল কতগুলো ওয়েবসাইট হোস্ট করা যাবে। হোস্টিং এর ব্যাপারটা একটু পরে আসতেছি। তো সেইখানে আপনার, মানে আপনার মেন ডোমেনের নামটা থাকবে, তার সাথে আগে কিংবা পিছনে কিছু একটা অ্যাড করে আরো নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন একই হোস্টিং সার্ভারে। যেমন drive.google.com, আমরা যখন গুগল ড্রাইভে যাই বা গুগল ডক্সে যাই, আমি ড্রাইভে গিয়ে দেখাচ্ছি। ড্রাইভ ইউআরএলটা খেয়াল করেন সবাই, drive.google.com। এটা হলো সাব ডোমেইন। আর আরেকটা আছে ডাইরেক্টরি ডোমেন, ওইটা হলো আমার যে ডোমেইনটা থাকবে, তারপর একটা স্ল্যাশ, তারপরে নতুন একটা নাম। এটা মূলত পেজে রিডাইরেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এটা থিম ফরেস্ট বা ইনভাইটো এলিমেন্টস, ওদের ডেমো দেখানোর জন্য ওরা ডাইরেক্টরি করে। কিন্তু জেনারেলি আমরা ওয়েবসাইট তৈরি করার সময় দুইটা ডোমেন ইউজ করব। একটা হলো মেইন ডোমেন, আরেকটা হলো সাব ডোমেন।
ওকে, ডোমেনের ব্যাপারটা ক্লিয়ার সবাই, যে ডোমেন জিনিসটা কি? সবাই একটু রেসপন্স করবেন। আশা করছি বুঝতে পারছেন সবাই। এরপর আসি হোস্টিং এ। হোস্টিং কি? এটা মূলত অনলাইন সার্ভার। আপনার পিসিতে মনে করেন আপনি সি ড্রাইভে কিংবা ডি ড্রাইভে কিছু পিকচার রাখলেন। এখন ওই পিকচার গুলা শুধুমাত্র আপনার পিসি থেকেই দেখতে পারবেন, অন্য কোনো জায়গা থেকে দেখতে পারবেন না। তো আমরা যে ওয়েবসাইট গুলো তৈরি করব, এর মধ্যে কিছু পিকচার থাকবে, কিছু ইমেজ, তারপর কিছু ডিজাইন গ্রাফিক্স, এই সবগুলা একটা সার্ভারের মধ্যে থাকতে হবে, যাতে অনলাইনে সার্চ করলে, আমার ডোমেন দিয়ে সার্চ করলে কেউ দেখতে পারে। হোস্টিং। হোস্টিং এ টোটাল 4 ভাগ আছে মূলত। যে আপনার ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডার আছে, ওরা আপনাকে 5 ভাগে দিবে, কিন্তু মূলত হোস্টিং 4 প্রকার। একটা হলো শেয়ার হোস্টিং, একটা বিপিএস হোস্টিং, একটা ডেডিকেটেড সার্ভার, আর একটা ক্লাউড হোস্টিং। তো ওয়ার্ডপ্রেস হোস্টিং যেটা, এটা বাংলাদেশে মূলত প্রোভাইড করে না, এটা ইন্টারন্যাশনাল সার্ভার থেকে কিনতে হয়। তো শেয়ার হোস্টিং, ভিপিএস হোস্টিং বা ওয়ার্ডপ্রেস হোস্টিং একই জিনিস, একটু আলাদা। এটা মূলত মনে করেন এই যে আমার স্ক্রিনে দেখা যাইতেছে এরকম একটা সার্ভার। এই সার্ভারের ক্যাপাসিটি কত? 100 জিবি স্টোরেজ ওরা তৈরি করে। তৈরি করার পর যে ইউজার গুলো আছে, তারা এখান থেকে কিছু স্টোরেজ পারচেস করে নির্দিষ্ট। আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে যে আপনার ওয়েবসাইটে টোটাল কত পেজ হবে, কতগুলা পোস্ট করবেন, এর উপর আপনার স্পেস নিতে হবে। তো যদি শেয়ার্ড হোস্টিং হয় তখন কি হয়, যে যে একটা ইউজার, এখানে টোটাল 4টে ইউজার আছে, সবাই 25 জিবি করে পারচেস করছে 100 জিবির মধ্যে। এখন এটা যদি শেয়ার হোস্টিং হয়, মাঝখানে কোনো লক থাকে না। অর্থাৎ আপনি 25 জিবি নিছেন, কিন্তু আপনি ইচ্ছা করলে 30 জিবি ইউজ করতে পারবেন। আবার আপনি যদি 25 জিবি কেনার পরেও 10 জিবি ইউজ করেন, বাকি যে 15 জিবি এক্সট্রা থাকে, ওই এক্সট্রা স্পেসটা যে রইলো, ওইটা আপনার যে অন্য ইউজার গুলো আছে আশেপাশে, ওরা ইউজ করতে পারবে। কিন্তু ডেডিকেটেড সার্ভারের ক্ষেত্রে এটা আবার লক থাকবে, অর্থাৎ আপনি 25 জিবি হ্যাঁ, নিছেন। এটা হচ্ছে তোমার প্যাক যাবে, কথা বুঝছো? প্যাক যাবে, প্যাকে যাতায়াত 50 জিবি 600 মিনিট, এটা পুরোটাই পাবা তুমি। সজীব ভাইয়া, আচ্ছা, আরেকটা ইস্যু হলো, আমরা শেয়ার হোস্টিং আর ভিপিএস হোস্টিং বুঝলাম, এবার সেই ক্লাউড হোস্টিং এ। ক্লাউড হোস্টিংটা এরকম যে আপনার এটা সার্ভার বিভিন্ন কান্ট্রি একটা সার্ভার। তো কিন্তু আজ কোনো একটা ক্র্যাশ থাকবে না। ডেডিকেটেড সার্ভার। আচ্ছা, ডোমেইন আর হোস্টিং সম্পর্কে কি সবাই বুঝতে পারছেন কি বলছি? আজকে আমাদের জাস্ট ডিসকাশন। ভাইয়া শেষের দিকে যে ভিডিও আটকে ছিল, হ্যাঁ, তো লাস্টের অপশনটা আমি ঠিক মতো শুনিনি। ইফ ইউ কাইন্ডলি আরেকবার রিপিট করেন, মানে শেষের অপশনটা। হ্যাঁ, ওই ডেডিকেটেড সার্ভার বলেছিলেন, লাইক ওই ফিক্সড যতটুকু নিবে ততটুকুই ইউজ করতে পারবে, ওইটুক পর্যন্ত ঠিক মতো শুনতে পারছি। হ্যাঁ। জি জি জি, আচ্ছা বুঝতে পারছি। তো শেয়ার হোস্টিংটা তো বুঝছেন। আচ্ছা ঠিক আছে, ডেডিকেটেড সার্ভারে আসি। ডেডিকেটেড সার্ভারটা কিরকম, যে আপনার মাঝখানে একটা লক দেওয়া থাকবে।
আপনাকে হোস্টিং কোম্পানি যতটুকু স্টোরেজ পারমিশন দিবে, যে আপনি 25 জিবি নিচ্ছেন, আপনি 25 জিবি ইউজ করবেন। ইন কেস যদি আপনার 25 জিবি না লাগে, আপনি 10 জিবি ইউজ করছেন, এই 15 জিবি আপনার জন্য বরাদ্দ থাকবে পরবর্তীতে ইউজ করার জন্য। কিন্তু শেয়ার হোস্টিং এর ক্ষেত্রে এটা আবার একটু ডিফারেন্ট, যে মাঝখানে কোনো লক থাকবে না, ওই সার্ভারের প্রাইসটাও কম, যে আপনি যতটুকু স্পেস ফাঁকা থাকবে এইটা অন্য কেউ ইউজ করে ফেলবে। আর ক্লাউড হোস্টিং এর ক্ষেত্রে মানে আমরা যে ডেডিকেটেড হোস্টিং নেই কিংবা শেয়ার হোস্টিং নেই, এটার সার্ভার কিন্তু যে কোনো একটা দেশের যে কোনো একটা শহরে হোস্ট করা থাকে, মানে ওইটার সার্ভারটা। এখন কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে, যে ওই ওই এলাকায় বোমা পড়লো মনে করেন, তো ওই সার্ভারটা ক্র্যাশ করলো, তখন আপনার ওয়েবসাইটটা অনলাইনে কেউ সার্চ করলে পাবে না। আর ক্লাউড হোস্টিং এর ক্ষেত্রে একটা সুবিধা কি, যে আপনার সার্ভারটা বিভিন্ন দেশে হোস্ট করা থাকে, মানে ওদের কন্ট্যাক্ট থাকে বিভিন্ন দেশের সাথে। ওই সার্ভারের লাইনটা আপনাকে এইভাবে দিবে যে 25 জিবি করে আপনি নেন, সমস্যা নাই। যদি কোনো কারণে কোনো সার্ভার ক্র্যাশ করে, বাকি যে সার্ভার গুলো আছে এই সার্ভার থেকে আপনার ওয়েবসাইটে লাইভ থাকবে। আর ক্লাউড হোস্টিং একটা প্রবলেম হলো, মানে যেহেতু বিভিন্ন সার্ভারে আপনার ডেটা গুলো থাকবে, এটা লোডিং এর স্পিড একটু বেশি হবে। আপনার ডেডিকেটেড সার্ভারে যেরকম ইনস্ট্যান্ট 1 সেকেন্ডে লোড হবে, কিন্তু ক্লাউড হোস্টিং সার্ভারটা 4 সেকেন্ডে লোড হবে ওয়েবসাইট। আর আমরা জেনারেলি ওয়ার্ডপ্রেস এর জন্য আলাদা ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস হোস্টিং পাওয়া যায় ইন্টারন্যাশনাল সার্ভারের কাছে, বাংলাদেশে যদিও নাই। ওয়ার্ডপ্রেস হোস্টিং ম্যানেজ করা থাকে। আর সাইবার সিকিউরিটির দিক দিয়ে হ্যাকারের হ্যাক করার জন্য সবচেয়ে সুবিধাজনক ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা তো ওয়েবসাইট দেখি ফ্রন্ট এন্ড, কিন্তু এটা ব্যাক এন্ড, আমাদের মূলত কাজ করতে হবে ব্যাক এন্ডে। কোডিং ছাড়া ওয়েবসাইট পসিবল না। এই যে আমরা এটা ফ্রন্ট এন্ডে এরকম দেখতেছি, আপনি যে কোনো ওয়েবসাইটে আসার পরে কন্ট্রোল ইউ চাপ দিলে এর সোর্স কোড গুলা দেখতে পারবেন। এই এতগুলা কোডের মাধ্যমে একটা পেজ তৈরি হয়েছে। এখন আমাদের তো কোড অনেকের মাথায় ধরে না, যে কোড অনেক কঠিন, আমি কোড বুঝতেছি না। তো আমাদের এই কোডিং এর দুর্বলতা দূর করার জন্য ওয়ার্ডপ্রেস নামের একটা সিএমএস আছে, যেটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোনো রকম কোডিং ছাড়া। কোড কিন্তু অবশ্যই হবে, ওটা ব্যাক এন্ডে জেনারেট হবে। আমরা ক্যানভায় যেরকম ডিজাইন করি ড্র্যাগ এন্ড ড্রপ করে, ওয়ার্ডপ্রেসেও সেম ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করব। তো আপনারা যখন লাইভ দেখবেন তখন বুঝতে পারবেন নেক্সট ক্লাস থেকে। এখন হোস্টিং ডোমেন ছাড়া তো ওয়েবসাইট তৈরি করা সম্ভব না। তো এই জন্য ফ্রি ফ্রি কিছু সাইট আছে যেখান থেকে আমাদের প্র্যাকটিস পারপোজ ডোমেন হোস্টিং দিবে, কিন্তু ওইটা বেশি দিন থাকবে না, মানে জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য নিতে পারবেন। এখন আপনাদের মধ্যে যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন, আমি দেখাবো যে কিভাবে ফ্রিতে আপনারা ডোমেন হোস্টিং নিতে পারেন, এবং কি নেক্সট ক্লাসে সবাই ডোমেন হোস্টিং রেডি করে তারপর ক্লাসে আসবেন। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। ফোন দিয়ে করা যাবে? না, ফোনে হবে না। আর আপনাদের ওয়ার্ডপ্রেসের যে ক্লাসগুলা, মানে আজকের ক্লাসেরটা আপনি ফোনে করতে পারবেন, তো কাজ ক্ষেত্রে অবশ্যই পিসি লাগবে। মোবাইলে যে হবে না এমন না। মোবাইল তো যারা করবে ওরা যেটা 10 মিনিটে করবে, আপনার মোবাইলে ওটা 1 ঘন্টা লাগবে। আর কোনো ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে দিলে এত সময় নিবে না। আর আর স্ক্রিন শেয়ারটা ওয়ার্ডপ্রেস হয়েছে? আপনাদের যে মডিউল গুলো আছে এর মধ্যে, হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। আপনাদের যে মডিউল আছে এর মধ্যে ওয়ার্ডপ্রেসটা একটু কঠিন, যদি ফোকাস করেন ক্লাসে তাহলে একদম সহজ। আচ্ছা, আমি রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট করতেছি, এটা অ্যাকসেপ্ট করেন। সবাই সার্চ করবেন প্যান্থোনিও সাইট।
এই লোগোটা খেয়াল করবেন সবাই, ইয়েলো কালার, প্যান্থোনিও ডট আইও। এখানে ডোমেন পাওয়া যাবে, কিন্তু ডোমেন এটা মূলত সাবডোমেইন। এই যে এর আগে পিছে কিছু থাকবে, জাস্ট প্র্যাকটিস পারপোজ ইউজ করতে পারবেন, এবং এটার লাইভ লিঙ্কও শেয়ার করতে পারবেন। এখানে আসার পর এই যে একটা ম্যান আইকন আছে অথবা গেট স্টার্ট, যে কোনো একটাই ক্লিক করলেই হবে। ক্লিক লাগে নাই নাকি? এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কন্টিনিউ উইথ ইমেল বা কন্টিনিউ উইথ গুগল, যেটা দিতে চান দিতে পারবেন। কানেক্ট উইথ গুগল এটাই বেটার। এখানে আপনার যে ইমেলটা আছে এটা অটোমেটিক নিয়ে নিবে। তারপর এখানে আপনার নামটা লেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা লাইনে লিখবেন। আমি লাগবো স্যার? জি জি। সে তো আসতেছে। এমডি সজীব। হ্যাঁ, উপরে এমডি সজীব, নিচে মিয়া লিখতে পারেন, অথবা হ্যাঁ এভাবেও চলবে, লেখেন। ইয়েস দিমু। ওকে, এরপর এই দুইটাই অ্যান্টি ঠিক, হ্যাঁ দুইটাই চেক মার্ক করেন, কন্টিনিউ। তারপর কন্টিনিউ। জি। এইটা হলো আমাদের হোস্টিং প্যানেল। এখানে একটা অপশন আছে স্যান্ডবক্স। স্যান্ডবক্স বলতে এটা আমাদের ওয়েবসাইট, মানে সাবডোমেইন দিবে। এখানে আমরা দুইটা সাবডোমেইন ফ্রিতে নিতে পারবো। তো কেউ ট্রাই করবেন না দুইটা একসাথে নেওয়ার, মানে প্রথম প্রথম একটা নিবেন, ওইটার মধ্যে প্র্যাকটিস করবেন, তারপর আপনাদের নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য সেকেন্ড সাইটটা নেবেন। তো এখানে ক্রিয়েট নিউ সাইট, এটার মধ্যে ক্লিক করবেন। দুইবার করতে পারবেন, কিন্তু সবাই একবার করবেন, আরেকটা আমরা লাস্টে দিয়ে করব। তারপর এখানে আমাদের বলছে যে আমরা কিসের মাধ্যমে site তৈরি করবো। ক্লিক লাগে না কেন? আপনার কথা শোনা যাচ্ছে না। মেবি ওয়ার্ডপ্রেসে নেট। ক্লিক করে কথা বাইরে বাইরে একদম। স্যার আচ্ছা, আপনার নেটের সমস্যা। ক্লিক না, আজকে নেটটা একটু বাফারিং করতেছে। যাই হোক, মানে যে এখানে ওয়ার্ডপ্রেস আছে না, এখন কথা clear? কথা আসতেছে না স্যার। ক্যাসেটের মতো আটকে যেতেছে। লেক হইতেছে স্যার।
স্যার কি লিখ দিয়েছে? আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। কোন জায়গায় স্যার? প্রথম অপশনে যে ওয়ার্ডপ্রেস লেখা আছে না, হুম হুম। হ্যাঁ এটার মধ্যে ক্লিক করবেন। আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করব। এইখানে আমাদের একটা সাইট নিতে হবে, মানে পরে কিছু থাকবে, এখানে আপনার নাম দিতে পারেন অথবা যে কোনো একটা, মানে ওই যে বলছিলাম যে ডোমেইন নেম ইউনিক থাকে, কেউ নেয় নাই হুম। এরকম একটা নিতে হইব। আপনি আপনার নাম দিয়ে দেন, যে কোনো নামে নিতে পারেন। যদি কেউ আগে এটা নেয় অবশ্যই আপনাকে বলবে যে এটা অলরেডি টেকেন। ওকে, আমার নাম দিব? হ্যাঁ, আপনার নাম দিতে পারেন। এইখানে এইখানে কিছু করতে হবে না, নিচের দিকে আসেন, কন্টিনিউ করেন। যদি অ্যাভেলেবল থাকে তাহলে নেক্সট পেজে যাবে, যা দিস সাইট অলরেডি টেকেন, তার মানে কি আপনার নামের সাথে আরো কিছু অ্যাড করতে হবে। হুম। ছোট হাতের, সবগুলা ছোট হাতের দেন। এই নাম অলরেডি আছে। আপনার নামের শেষে 1 2 3 বা কিছু একটা লেটার বা সংখ্যা দিয়ে দেন। সেট করে নি। এখানে একটা সংখ্যা দিয়ে দেন, 1 2 3 বা 2025 সামথিং। কত সময় স্যার? আপডেটের পরে দিয়ে এই সাইডের বাটন গুলো কাজ করতেছে না ল্যাপটপ। একটা আপডেট দেওয়া হয়েছিল এই জন্য। এটার ব্যাক এন্ডে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হইতেছে। আর এই জিমেল তো আর করতে পারবো না, একটা নতুন জিমেল করতে হবে না, ট্রাই করতে হবে। নতুন জিমেলটা করতে পারবেন, প্লাস আপনার এই জিমেলটা আরো একটা চান্স আছে, মানে দুইটা করতে পারবেন। হুম, ঠিক এখন আছে। একটা করছেন, এবং হ্যাঁ হ্যাঁ। আপনাদের সামনে ই কমার্স মডিউল যখন আসবে তখন আরেকটা সাইট তৈরি করবেন, দুইটা সাইটে লাইভ থাকবে। আর মূলত পরবর্তীতে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন হুম। তাদের ডোমেন হোস্টিং পারচেস করতে হবে। কিনতে হবে? হ্যাঁ, লেট হয়ে যাবে, নেটের কারণে স্যার। এটা একটু সময় নিবে। কিসের এসএমএস দিতাম? কিসের এসএমএস দিতাম ভাই? আর আপনাদের আগের ব্যাচের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, মানে আপনাদের কয়টা ক্লাস হবে, কবে শেষ হবে, এর কোনো শেষ নাই। মানে আপনারা যত তাড়াতাড়ি নিতে পারেন। এখন আমি অনেক তাড়াতাড়ি দিয়ে দিলাম যে আজকে আপনাদের প্রিমিয়াম থিম, প্রিমিয়াম ফ্রি প্লাগইন সব দেখিয়ে দিলাম, কিন্তু মাথায় কিছু ঢুকলো না। এরকম হলে চলবে না, অবশ্যই যেটা দেখবেন বুঝতে হবে, সাথে সাথে প্রশ্ন করবেন, এমন না যে ক্লাসে প্রশ্ন করা নিষেধ। কেউ আছে যে একবার দেখলেই মাথায় ধরে, আবার কেউ আছে যে 3 বার 4 বার প্র্যাকটিস করতে হয় এরকম। তো অন এভারেজ আপনাদের যাদের মনে হবো যে আমার ক্লাসে যথেষ্ট না, আপনারা সাপোর্টে আসেন, আপনাদের আলাদা সাপোর্ট দেওয়া হবে।
আচ্ছা, ভিজিট ইউর এবার ভিজিট প্যান্থনিয়ন সাইট ড্যাশবোর্ড এটাই ক্লিক করেন। আচ্ছা, এইখানে দেখেন আপনার উপরে দুইটা অপশন, ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আরেকটা হলো সাইট অ্যাডমিন। আপনি সাইট অ্যাডমিনে ক্লিক করলে ওয়েবসাইটের ব্যাক এন্ডে প্রবেশ করবেন, ওইখানে ব্যাক ক্লিক ইন করেন। জি, এটা প্রথমে সেট ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে, সাইট অ্যাডমিন। সাইডে আচ্ছা, এখন আপনার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কি থাকবে? অবশ্যই ইংলিশ থাকবে, ইংলিশ সিলেক্ট করা আছে। নিচে থেকে কন্টিনিউ করেন, নিচের দিকে আসেন। এরপর সাইট টাইটেল, আপনার সাইটের টাইটেল কি থাকবে? কি দেবো আপনার নাম দিয়ে দেন। ইউজার নেম। এবার আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে লগ ইন করার জন্য একটা ইউজার নেম আর পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, এবং কি এটা কারোর সাথে শেয়ার করা যাবে না। আর যদি আপনি নিজে ভুলে যান, আপনার ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন না। আচ্ছা, এখানে একটা ইউজার নেম দিবেন আর নিচে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তাহলে এটা কি লিখবো স্যার? ইউজার ইউজার নেম নেম মানে পরবর্তীতে লগ ইন করার সময় এই ইনফরমেশন আপনার লাগবে। আপনার নাম দিয়ে দিতে পারেন, উপরে যেটা দিচ্ছেন ওইটা ইউজার নেম আচ্ছা, ঠিক আছে, মানে এমডি লাগাই দিই স্যার। দিতে পারেন, কিন্তু পরবর্তীতে লগ ইন করার সময় কিন্তু এখনই লাগবে, মানে এখন যেটা দিবেন এখনই লাগবে এটা। হ্যাঁ, ঠিক আছে, এটা মনে থাকবে। আর পাসওয়ার্ড ওই ডান পাশে হাইড হাইড অপশন আছে, ওইটা ক্লিক করেন। এবার পাসওয়ার্ডটা নতুন করে দেন। চুজ ইউর ওন, হ্যাঁ এটা চুজ ইউর ওন, বাম পাশেরটা ক্লিক করেন। মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই। পাসওয়ার্ড টু শোনো, ভেরি উইক। দুর্বল। আচ্ছা, শো দেন, এটা দেখলে কেউ সমস্যা নাই, এটা তো প্র্যাকটিস পারপোজ। হুম পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দেয়? একটা সিম্বল দেন, @ বা হ্যাশ, তারপর কিছু নাম্বার। সংখ্যা দৌড়ে না স্যার। সংখ্যা, আপনার নাম্বার লক করা আছে নাকি কিবোর্ডে? আমি বুঝতেছি না, মানে এই সাইডের কিবোর্ডটা উঠে না, মানে এই ডান বাম সাইডের উপরেরটা তো উঠে, মানে এই ডান সাইডটা উঠতে পারছে, কোনটাই উঠে আচ্ছা, এটা উইক হোক, কিন্তু ভবিষ্যতে ক্লায়েন্টের কাজ করার সময় অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার সহজ দেন, সমস্যা নাই, সহজ দেওয়ার পর শুধু নিচে কনফার্ম পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এরপর ঠিক আছে। মিডিয়াম হয়েছে, চলবে চলবো। এবার নিচে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। এটা হবে আপনার অ্যাডমিন ইমেল। আপনার ওয়েবসাইটে কোনো, যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন, যদি কোনো কাস্টমার অর্ডার করে, আপনার ইমেলে নোটিফিকেশন যাবে। ওই গেছে। ওই যে নিচে আপনার জিমেলটা দিলেই হবে। ইওর ইমেল লেখা আছে না, এখানে আপনার জিমেলটা টাইপ করেন, পাসওয়ার্ডের নিচে। তার মানে এ হয়ে গেছে গা, মানে অন্যটা মানে জুমের এটা চলে আসছে, মানে এটা ওইটা চলে গেছে, কোনো টিপ লাগছে। আচ্ছা, আপনার টাস্ক বারে দেখেন গুগল ক্রোম, ওইটার মধ্যে ক্লিক করেন টাস্ক বারে। অথবা স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। এখন এটা কি আপনার জিমেলটা দেন। সেকেন্ড ইমেলে দিব স্যার? জি, আপনার ইমেল দিবেন।
যেটা যেটা দেখলো হয়েছে এটা দিব না নিউ দিব? যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে। নিউ দিতেছি বুঝছেন, এটা তো মনে নাই, এটা যেটা মনে আছে এটা দিতেছি। আচ্ছা দেন। বুঝছেন স্যার? ওকে, এবার নিচে একটা অপশন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এর মানে আপনি এই ওয়েবসাইটে এখন যখন ইনস্টল করবেন, ইনস্টল করার সাথে সাথে এটা গুগলে ইন্ডেক্স করবে কিনা। যদি এটা ডিসকারেজ করে দেন, গুগল আপনার ওয়েবসাইট ক্রল করবে না, গুগলের যে বট আছে। তো এটা মূলত কেন করা হয়, আমাদের ওয়েবসাইট তৈরি করতে কিছু কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এমন এমন রিকোয়ারমেন্ট দেয় যে ওয়েবসাইট তৈরি করতে 1 মাস সময় লাগে। এই 1 মাসের মধ্যে যদি সার্চ ইঞ্জিন আপনার পেজটা র্যাঙ্কে নেয়, তার কোনো ভিজিটর এসে দেখে যে না আপনার পেজটা এখনো তৈরি হয় নাই, ওই সময় আপনি একটা বাউন্স রেট খাবেন। এই জন্য এটা ডিসকারেজ করে রাখবেন। তারপর যখন ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাব, ওয়েবসাইটের ব্যাক এন্ড থেকে এটা ডিসকারেজটা আবার আনটিক করতে হবে। এটা আমরা পরে দেখবো, এটা আপনি ডিসকারেজ করেন। ডিসকারেজ সার্চ ইঞ্জিন। এনজি এ দিব, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা চেক মার্ক, এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস। বাস। সেভ। এবার লগ ইনে ক্লিক করেন। লগ ইন। এবার উপরে একটা লিংক আছে, খেয়াল করেন। এই জায়গায়। ডেভ mdsojip40.panthoniosite.io, এতটুকু আপনার ওয়েবসাইটের ইউআরএল। আপনারা যখন হোমওয়ার্ক সাবমিট করবেন, এই পর্যন্ত সাবমিট করবেন, ডট আইও পর্যন্ত। আপনি পুরাটা নিছেন, পুরাটা হবে না। স্ল্যাশ এর পরে কি আছে, wp login ডট php। এটা এমডির শেয়ার পর করা থেকে যাবে? নিতে হবে। এমডির পর থেকে নিতে না হবে। না, https থেকেই নেবেন, ডট আইও পর্যন্ত। ওইটা তো করতে পারছি না, এই যে মানে উপরে তো এটা স্ক্রিনটা বাইশ হয়েছে, তো আমি তো করতে পারছি না মানে এই জন্য। আমি জাস্ট দেখার জন্য বলতেছি, মানে আপনি ওয়েবসাইট তৈরি করলেন, কোনো হুম হুম। ক্লায়েন্ট পাইলেন, উনি বললো যে আপনি যে আগে ওয়েবসাইট তৈরি করছেন এরকম একটা ডেমো দেন। ওই সময় তো এটার লিঙ্কটা দিতে হবে, এটার লিঙ্ক দিবেন ডট আইও পর্যন্ত। আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম, যে বিজনেস নেমের সাথে একটা এক্সটেনশন মিলে একটা ডোমেইন হয় .com.net, আর এটা শেষে কি আছে, ডট আইও। হুম হুম। ওইটা হলো এক্সটেনশন। ঠিক আছে, এখন আপনি লগ ইন করেন। আমি পাসওয়ার্ড কি? সেভ করা আছে, সমস্যা নেই। হুম, লগ ইনে ক্লিক করেন। এইটা হলো আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, যেটা ব্যাকএন্ড, এটাকে বলে ব্যাকএন্ড। এখানে কেউ দেখতে পারবে না একমাত্র আপনি ছাড়া। যদি কেউ আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড পায় তাহলে দেখতে পারবে। মানে সবকিছু এখন সেটা এই জায়গায় করতে হবে, তাহলে মানে মানে আপনি যত ডিজাইন বা হুম, ফাংশনালিটি অ্যানিমেশন যা ইউজ করেন এখান থেকে করতে হবে। আর আপনার লিঙ্কটা দিয়ে শুধু মানুষের দেখতে পারবে যে আপনি কি ডিজাইন করছেন, মানে আপনি ইনপুট করবেন ওরা আউটপুট দেখবে। এখন ঠিক আছে। এই যে ড্যাশবোর্ডটা, ড্যাশবোর্ডটা কেমন জানি লাগতেছে, মানে এত কিছু তো আমাদের দরকার নাই, তাই না? না, তো ভালো লাগবে। আচ্ছা, আপনার হাতের ডান পাশে উপরে একটা ড্রপ ডাউন মেনু আছে, ওখানে লেখা আছে স্ক্রিন অপশন। এটা তো আমি উপরে না, একটু একটু নিচে, ওই যে আপনাকে হ্যালো দিছে তার নিচে দেখেন, মানে ওই হেল্প লেখা, হেল্পের বাম পাশে স্ক্রিন অপশন। আরেকটু উপরে, এই যে ডিসমিসের উপরে নিচে, ওইটার নিচে আরেকটু নিচে আসেন। স্যার এই জায়গায় এটা বাইশ রয়েছে, আপনার এই যে কথা বলতেছি তো এটার স্ক্রিনটা বাইশ রয়েছে, এটার জন্য নিচের গুলো আচ্ছা, দেখা ওটা যাইতেছে। ওটাকে মাউস দিয়ে ড্রাগ করে নিচে, মানে আপনার স্ক্রিনের নিচে নিয়ে আসেন, টাস্ক বারের নিচে। এই জায়গায়। ওইটার উপরে স্ক্রিন অপশন লেখা, সাদা সাদা একটা বাটনের মতো। হ্যাঁ, ওইটা ক্লিক করেন। এখানে যতগুলা চেক মার্ক করা আছে সব আনটিক করেন।
বাস, আমাদের ড্যাশবোর্ডটা ক্লিন হয়ে গেল। এবার স্ক্রিন অপশনে আবার ক্লিক করেন। আচ্ছা, এবার বলি, একটা ওয়েবসাইট তৈরি করতে মানে একটা ওয়েব পেজ যেরকম আমরা খাতার মধ্যে ড্রয়িং করি, তো খাতায় তো পেজ একটাই থাকে, কিন্তু কলম অনেকগুলা নিতে পারেন আপনি, লাল কালি, নীল কালি ইত্যাদি আর কি। তো এরকম আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি হয় প্রথমে, আর প্লাগইনের জন্য বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারে। তো এখানে আমাদের বাম পাশে যে প্যানেলটা দেখতেছি আমরা, এটা হলো আমাদের মেনু বার। আর মাঝখানে যে প্যানেলটা, এটা হলো আমাদের ড্যাশবোর্ড। আমরা এইখানে সব কার্যক্রম করব, কিন্তু আমরা টুলস গুলা হাতের বাম পাশ থেকে নেব, মেনু বার থেকে। ওইখানে মাঝামাঝি বরাবর দেখেন একটা অপশন আছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স, ওইটাই ক্লিক করেন। আচ্ছা, এইখানে যে যতগুলা দেখতেছেন সবগুলো আমাদের থিম। এখন এখানে দেখেন আমাদের আমি কি বলছি, যে একটা ওয়েবসাইট তৈরি করতে একটা মাত্র থিম দরকার, কিন্তু আমাদের ওয়েবসাইটে অলরেডি অনেকগুলো থিম ইনস্টল করা আছে। এতগুলো থিম আমাদের দরকার নাই। এখন একটা থিম অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে, তারপরে ডিলিট করতে হবে। তো ডিলিট করার অপশনটা কি? আপনার কোন থিমটা অ্যাক্টিভ আছে, প্রথমে যে থিমটা আছে এইটাই অ্যাক্টিভ, দেখেন লেখা আছে অলরেডি অ্যাক্টিভ 2025। আর হুম। ডান পাশে যে গুলো আছে এগুলা ইনস্টল করা কিন্তু অ্যাক্টিভ করা না। আপনি মাঝখানে হোভার করেন, দেখেন একটা অপশন আসবে থিম ডিটেল। এটা না, ডান পাশের গুলা যেটা ইনঅ্যাক্টিভ আছে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। না, অ্যাক্টিভিটি লাইভ ক্লিক করবো প্রিভিউ না? না, অ্যাক্টিভে না, থিম ডিটেইলে ক্লিক করবেন। এবার নিচে দেখেন একটা অপশন আছে ডিলেট, নিচে ওই যে লাল কালি দিয়ে ডিলেট লেখা। ডিলিট করবো? ওইটা ক্লিক হ্যাঁ ক্লিক করেন। ওকে। ওকে। স্যার এইভাবে এটা এটা কিন্তু, স্যার এই যে 2025, মানে এটা তো আমরা ইনস্টল করি না, তাহলে এটা কেমনে আসলো? না, এটা ওই যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় অটোমেটিক এটা ইনস্টল হবে। আপনি যেখান ও, থেকে নেন, তারপরে আপনি ডিজাইন করার জন্য যেটা সবচাইতে বেটার মনে হয় আপনার, ডিপেন্ড করবে যে আপনার বিজনেসের উপর কোন টাইপের ওয়েবসাইট আপনি তৈরি করবেন। হুম, হুম। তো আমি বলি, মানে আমার এতদিনের এক্সপিরিয়েন্সে বলতেছি যে থিম ইউজ করার সময় সব সময় লাইট ওয়েট থিম ইউজ করতে হয়। আর লাইট ওয়েটের দিক দিয়ে সব থেকে বেটার থিম হলো অ্যাস্ট্রা, দ্বিতীয়ত হ্যালো এলিমেন্টাল, তৃতীয়ত ব্লকসি। এই তিনটা থিম আপনারা ইউজ করবেন। ফ্রি থিমের ভিতরে এর মতো লাইট ওয়েট থিম নাই, প্রিমিয়াম অনেক থিম আছে। এবার আমরা জানি যে থিম কিভাবে ইনস্টল করতে হয়। উপরে দেখেন একটা অপশন আছে অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিম, এখানে দুইটা অপশন। একটা হলো ডান পাশে সার্চ করার অপশন, সার্চ থিম। আপনার যত ফ্রি থিম আছে এখানে টোটাল 16 16,000 প্লাস থিম আছে ফ্রিতে ইউজ করার জন্য। আর যদি বলেন প্রিমিয়াম নিবেন, প্রিমিয়াম থিম অন্যভাবে ইনস্টল করতে হয়, ওটা আমরা পরে দেখবো, ওইটা একটু কমপ্লিকেটেড। এখানে দেখেন অনেকগুলা থিম আছে, আপনার যে থিম যে ফাংশনের জন্য দরকার ওইটাই বেটার। এক্সট্রা থিম হলো অলরাউন্ডার থিম, ওর মধ্যে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন। ওটা হতে পারে আইটি ওয়েবসাইট, হতে পারে ই কমার্স ওয়েবসাইট। স্যার এটা যে এক্সট্রা। এই যে এই এক্সট্রা, এটা ইনস্টলে ক্লিক করেন। ইনস্টল করার পর এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ, অ্যাক্টিভ করবো? জি জি অ্যাক্টিভ। আচ্ছা, এটা এই অবস্থা স্যার রাখেন, এক্সট্রা একটা কথা মানে? বলি শোনেন। না, এটা আমরা একটু পরে দেখতেছি। ওয়েবসাইট টোটাল তিন ভাবে তৈরি করা যায়। একটা হলো কারোটা কপি করা। মনে করেন আমি একটা ওয়েবসাইট বানাইলাম, কোন একটা ক্লায়েন্ট দেখলো, দেখে আপনার নক দিল যে আমার এই ওয়েবসাইটটা তৈরি করে দিতে হবে। আরেকটা করা যায় কি, স্ক্র্যাচ থেকে, মানে ক্লায়েন্টের কোনো আইডিয়া নেই, জাস্ট বিজনেস আইডিয়া দিবে যে ওনার কি বিজনেস, যে আমি ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, অথবা আমার একটা কোম্পানি আছে, আমি আমার কোম্পানিতে এই আইটেমের প্রোডাক্ট সেল করি, যে তোমার নিজের আইডিয়া থেকে আমার একটা ওয়েবসাইট তৈরি করে দাও। আরেকটা অপশন আছে কি, স্টার্টার টেমপ্লেট, মানে রেডিমেড ওয়েবসাইট থাকবে। মনে করেন আপনার ক্লায়েন্টের ক্লথিং বিজনেস আছে বা ফ্যাশন হাউস আছে, তো এই রিলেটেড আপনি একটা ডেমো আগে থেকে জানেন যে কোন থিমে এটা ডেমো আছে। আপনি কি করলেন, ওই ডেমোটা ইম্পোর্ট করবেন, তারপর ওই ডেমোটা কাস্টমাইজ করে দিবেন।
আর এজ এ ওয়েব ডেভেলপার আপনার এক্সপার্ট থাকতে হবে এই রিলেটেড, যে আমি যে কোনো ওয়েবসাইট দেখলে একবার শূন্য থেকে তৈরি করতে পারি। এখন আমরা সবচেয়ে সহজটা আগে দেখবো, যেটা ডেমো ইম্পোর্ট। এখন দেখেন, স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট, বড় একটা বাটন আছে না? এটা হুম, এটাই ক্লিক করেন, একটা প্লাগইন ইনস্টল হবে। আমরা ম্যানুয়ালিও দেখবো কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়। আচ্ছা, এইটা এই অবস্থায় থাক, আপনি ডান পাশ থেকে ক্রসে ক্লিক করেন। আমরা পরবর্তী স্টেপে পরে ক্লাসে যাব এখন না। হ্যাঁ, এটাই ক্লিক করেন। গেট গেট স্টার্ট, গেট স্টার্ট নাকি এই জায়গায় টিপ দিব? স্যার, না না, এখানে কিছু দিতে হবে না। থিম কিভাবে ইনস্টল করতে হয় এটা তো বুঝতে পারছেন নাকি সবাই? জি স্যার। মানে এই যে তিনটা যে ইনস্টল হয়েছে আমার ওয়েবসাইট, এটা বুঝবো কিভাবে? থিম এটা তো মানে করলে এটা কি আমি আপনি আবার অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্সে যান আবার বাম পাশে মেনু বারে হ্যাঁ, অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন, তারপর থিমসে যান। দেখেন আপনার কোনটা অ্যাক্টিভ আছে। এটা প্রথমে যেটা থাকবে ওইটাই অ্যাক্টিভ। active। এখন এই এখন এই স্যার থিম মানে ছাড়া এখানে যে আমার যে হ্যাঁ বলুন। লিঙ্কটা, এটা যদি আমি ঢুকি, আমার ওয়েবসাইটে ঢুকি, তাহলে এই টিমটা মানে উপরে বাড়বে, ঠিক না? এটা টিমটা আমি অ্যাক্টিভ করলাম। এখন ডিজাইন করার আগে এখন এটা ব্ল্যাঙ্ক দেখবেন, মানে এটা তো কিছুই নাই, কোনো ডিজাইন করে নাই, মাত্র থিমটা ইনস্টল করছেন। মানে স্ট্রাকচার তৈরি করার জন্য মাত্র থিম ইনস্টল করছেন। এরপর আপনার ডিজাইন করার পরে সবাই ভিজিবল এটা দেখতে পারবে। আর ডান পাশে যতগুলা থিম এক এক ইনস্টল করা আছে এক এক কাজের জন্য এই আমি এক এক সবগুলা, টিম না? হ্যাঁ হ্যাঁ, এক এক কাজের জন্য এক এক থিম। আর ডান পাশে যতগুলো থিম ইনস্টল করা আছে এই সবগুলো ডিলিট করে ফেলাবেন পরে, এখন না। আচ্ছা ঠিক আছে। এখন থিমের কাজ হলো কি, মানে ওইটা আমি উদাহরণ দিলাম যে এটা একটা খাতা, পেজ, একটা আর্টবোর্ড। এখন এই আর্টবোর্ডে লেখার জন্য তো আমাদের কলম লাগবে, একটা পেজ বিল্ডার লাগবে। তারপর ওই পেজ বিল্ডার মূলত আমরা এলিমেন্টর ফোকাস করব। বর্তমানে 90% ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে তৈরি করা হয়। আরো কিছু আছে, ডাব্লিউপি বেকারি আছে, ডিবি আছে। ওইটা খুবই সীমিত। যদি মাসে 10টা কাজ পান, তার মধ্যে একটা পাবেন ডিবিতে, 8টা থাকবে এলিমেন্টরে, একটা থাকবে ডাব্লিউপি বেকারিতে। এলিমেন্টরে এক্সপার্ট হইতে হবে। এখন ওই এলিমেন্টর যে, তারপরে ওইটার যে ফাংশনালিটি, মানে যে কলমের সাথে যদি তুলনা করি, এগুলাকে ওয়ার্ডপ্রেস এর ভাষায় বলা হয় প্লাগইন। এখন এই অ্যাপিয়ারেন্স এর নিচে একটা অপশন আছে, দেখেন প্লাগইন। টিম স্যার বুঝতেছি না কত কম। আপনার অ্যাপিয়ারেন্স যে হুম, মেনুটা আছে, এটার নিচে একটা প্লাগইন অপশন আছে, জ্যাকে চিহ্ন দেওয়া নিচে ইউজারের উপরে। হ্যাঁ, প্লাগইনসে ক্লিক করেন। আচ্ছা, এখানে দেখেন, আগে দিন না, এখানে অলরেডি আমাদের কয়টা প্লাগইন ইনস্টল করা? 3টা। একবারে লাস্ট একটা অপশন আসছে কি, স্টার্টার টেমপ্লেট, ওইটা কিন্তু আমরা মাত্র ইনস্টল করলাম, যে গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। আর বাকি যে 2টা আছে, এই 2টা আমাদের দরকার নাই, ডিলিট করে দেন। এই উপরে দুইটা। উপরে 2টা ওই ডিলিটে ক্লিক করবেন, কনফার্ম করবেন, হয়ে যাবে। আচ্ছা, তো থিম যেভাবে ইনস্টল করছেন, প্লাগইনও এরকম। ডান পাশে যে সার্চ প্লাগইন, এখান থেকে আপনি যতগুলো প্লাগইন ইনস্টল করবেন এগুলো সব ফ্রি। আর আপলোডের একটা অপশন আছে, ওটা আমরা পরে দেখবো। আমরা যে পেজ বিল্ডারটা ইউজ করব এলিমেন্টর, এটার 2টা ভার্সন, একটা ফ্রি ভার্সন, একটা পেইড ভার্সন। ফ্রি ভার্সনে কিছু লিমিটেশন আছে, আর পেইড ভার্সনে কোনো লিমিটেশন নাই, আপনার যা খুশি তাই করতে পারবেন। আমরা 2টা দিয়েই শিখবো। তো এখন আমরা আর একসাথে একটা কাজ করবে না, অবশ্যই ফ্রিটাও লাগবে,
তো এইটাও লাগবে। এখানে উপরে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করেন। থিমের মতোই সেম অ্যাড নিউ প্লাগইন নেওয়ার পর এখানে দেখেন কতগুলা প্লাগইন আছে। ওই ডান পাশে সার্চ প্লাগইন, ওইখানে সার্চ করেন এলিমেন্টর। ডান পাশে সার্চ প্লাগইন, ELE ELI দিছেন, ELE দেন, ELEMEN ME MEN ENTOR। ওকে, প্রথমে আসবে, এক নম্বরে থাকবে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এটা একটা পেজ বিল্ডার। এইটার মাধ্যমে আমাদের পুরা ওয়েবসাইটের ডিজাইন আমরা করব। তো ইনস্টলে ক্লিক করেন। 5টা। জি। আর এটা আমি এরপর যে ওয়েবসাইটটা খুলতেছি, এটা কি ধরনের ওয়েবসাইট? আমরা প্রথমে ব্লগিং ওয়েবসাইট তৈরি করব, ব্লগ করার জন্য। এটা একটি অ্যাক্টিভ করেন আপনি। হ্যাঁ, অ্যাক্টিভ। আপনার ওয়েবসাইটে থিম একটা থাকবে, কিন্তু প্লাগইন আপনি যত খুশি তত ইউজ করতে পারবেন। আমাদের কিন্তু অলরেডি দুইটা প্লাগইন ইনস্টল করা হয়েছে, একটা এলিমেন্টর, একটা স্টার্টার টেমপ্লেট, এবং কি আমরা আরো কিছু প্লাগইন ইউজ করব পরবর্তীতে। স্যার এখন প্লাগইনটা কি স্যার? যতটুকু করলাম, যতটুকু করলাম এতটুকু বুঝতে পারছেন? স্যার প্লাগইনটা বুঝতে পারি না, প্লাগইনটা স্যার এটা একটু আবার বলেন। না, আমরা প্লাগইনের কাজ কিন্তু এখনো করি নাই, বা থিমের কাজও এখনো করি নাই। জাস্ট ইনস্টল করার সিস্টেমটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, ইনস্টল করার সিস্টেমটা বুঝতে পারছি। বাকি সবাই? জি স্যার। আচ্ছা, ব্লগিং এখন ওয়েবসাইটটা কি আর কি এর কাজ কি? ব্লগিং ওয়েবসাইটের কাজটা হলো ব্লগ পোস্ট করা, কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট কয় ধরনের হয়? একটা ভিডিও, ইউটিউবে আমরা যেগুলো দেখি, এটা হলো ভিডিওর মাধ্যমে মানুষের কাছে ব্লগ তুলে ধরা, যে আপনি এক জায়গায় ঘুরতে গেছেন, কিভাবে কি দেখছেন, কিভাবে গেছেন, এরকম একটা। তো যে ইউএস এর যে মানুষগুলো আছে, ওরা আবার ইউটিউবে এত ভিডিও দেখে না, ওরা পছন্দ করে ব্লগ পোস্ট করতে, যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন, এরকম সামথিং। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর প্রথমে কি কাজটা, ওইটা দেখি আমরা একটু। বাম পাশে মেনু বারে দেখেন নিচের দিকে সেটিং আছে, টুলস টুলস না, এদিকে। সেটিং সেটিং। হ্যাঁ, সেটিং এ ক্লিক করেন। ওকে, এখন দেখেন এখানে আপনার কি কি অপশন আছে। সাইটের একটা আইকন থাকে, স্কিল স্পট আইটি। আচ্ছা, স্কিল স্পট আইটির ওয়েবসাইটটা ওপেন করেন একটু, নতুন ট্যাবে। এখানে না, নতুন ট্যাবে স্কিল স্পট আইটি ওপেন করবেন। এটা তো নিচে নামাইতে পারতেছি না, এটা উপরটা। হ্যাঁ, আচ্ছা থাক, এটা কারণ সাইট আইকন আমরা সাইট আইকন। আচ্ছা, এখানে স্কিল স্পট আইটিটা ওপেন করেন। এটা না, এটা না। স্কিল স্পট আইটি, আপনাদের স্কিল স্পট আইটির একটা ওয়েবসাইট আছে জানেন? কেউ দেখছেন এটা কোনো সময়? এটা হ্যাঁ, এটা ওপেন করেন। আজকে ফার্স্ট টাইম দেখুন। আচ্ছা, এটা ওপেন হওয়ার পর উপরে ট্যাবের মধ্যে খেয়াল করেন একটা আইকন আসবো। এখনো আসে নাই, লোডিং নিতেছে, একটু ওয়েট করি। একটা আইকন আসছে না উপরে ট্যাবের মধ্যে? দেখেন স্কিল স্পটে একটা আইকন আসছে, তার আগেরটা একটা ওয়ার্ডপ্রেস আইকন আসছে। এখানে না, উপরে টপ বারে আপনার যে ট্যাবে এটা ওপেন করছেন, ওই ট্যাবের মধ্যে একটা আইকন আসছে। ব্লু কালারের একটা আইকন আসছে। হ্যাঁ, এটা এটা blue color। আর তার আগেটা কি আছে?
ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওইটা সাইট, ওইটাকে বলে সাইট আইকন। এখন আপনার ট্যাবে রিটার্ন যান, মাঝখানের ট্যাবটা আপনার। ওটা এখানে দেখেন, সাইট আইকন যেখানে লেখা, এখানে যদি আপনি কোনো আইকন আপলোড করেন, তখন আপনার ওয়েবসাইট যে ভিউ করবে তারা এই আইকনটা দেখতে পারবে। এখন তো আমাদের হাতে কোনো আইকন নাই, আমরা এখন এটা রাখছি না। এবার নিচের দিকে আসেন। আরেকটু আসেন, আরো নিচে, নিচের দিকে চলে যান। এগুলা বেসিক সেটিং, এটি আমাদের দরকার নাই। এখানে যদি আপনার স্টার্টিং ডে চেঞ্জ করতে চান, সবকিছু পসিবল। আচ্ছা, এবার যান পারমালিংসে। ওই সেটিং এর নিচে দেখেন পারমালিংস একটা অপশন আছে, প্রাইভেসির উপরে। উপরে তুলে নিয়েছে। ই আপনার বারে, মেনু বারে, ওইখানেই ওই সেটিং এর আন্ডারে পারমালিংস। হ্যাঁ, এই পারমালিংস এটা, হ্যাঁ। আচ্ছা, এখানে সবারটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় এটা থাকবে, ডে এন্ড নেম। এখান থেকে সবাই পোস্ট নেম করে দিবেন। নিচের দিকে দেখেন পোস্ট নেম একটা অপশন আছে। প্রশ্ন। এটা করবেন, এসইও তে ইমপ্যাক্ট করবে না। এসইও করার সময় অবশ্যই আপনার পারমালিংক যেন পোস্ট নেম থাকে, ওই পোস্ট নেমে কতটা চেক শোনা, মার্ক করেন। কতটা আসে না, কাইটে গেছে, আবার বলেন স্যার। আচ্ছা, মানে আপনার এখানে পোস্ট নেম করবেন, এটা স্ট্রাকচারটাও ওইভাবেই দেওয়া আছে দেখেন। পোস্ট নেম লাস্টেরটার আগেরটা, হুম। ওইটার মধ্যে চেক মার্ক করেন। ওই যে চেক পুরোটাই মার্ক, কপি চেক করবো। মার্ক, না, চেক মার্ক করবেন। পোস্ট নেমের বাম পাশে যে একটা গোল বাটন আছে, ওটা ক্লিক করবেন। হ্যাঁ, ওইটা। হ্যাঁ, এবার সেভ করে দেন। স্যার, নিচের দিকে এটা কি হ্যাঁ, স্যার এটা, আমার ওয়েবসাইটের লিঙ্ক স্যার, না? হ্যাঁ, এটা লিংক। আপনি যে পোস্ট গুলা করবেন, আপনার পোস্টের টাইটেলের সাথে থাকবে এটা। এবার ও নিচে আচ্ছা। দেখেন সেভ অপশন আছে, নিচের দিকে সেভ অপশন আছে, সেভ চেঞ্জেস। পোস্ট নেমে এসিও সম্পর্কে কি বললেন ওটা বুঝি নাই। আপনি যখন এসইও করবেন, এসইও তে কিওয়ার্ড প্লেসমেন্টের জায়গা 6টা, তার মধ্যে একটা হলো আপনার টাইটেল, তারপরে লিংক। লিংকের মধ্যে যদি আপনি নিতে চান, এই আপনার কিওয়ার্ড নিতে চান, তখন আপনার এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, পোস্ট নেম। আপনি যদি এখানে ডে এন্ড টাইম দিয়ে থাকেন, তাহলে একটা প্লেসমেন্ট হবে না, মানে আপনার এসইও তে ইম্প্যাক্ট করবে। এসইও ক্লাসে আমরা এগুলো বিস্তারিত দেখবো, আবার ব্রিফ করবো এটা নিয়ে। তো আমাদের সেটিং এতটুকুই। এর পরবর্তীতে আমাদের ডিজাইন পার্টে যেতে হবে। এরপর বাম পাশে যে প্যানেল গুলো দেখতেছেন, এর মধ্যে আমাদের কাজ কিসে কিসে। এখানে দেখেন প্রথমে আছে কি, টপে থেকে আসি, আমরা উপরের দিকে যাই। টপে আছে ড্যাশবোর্ড। এটা টপ। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমাদের ড্যাশবোর্ড। তারপরে এক্সট্রা হোম আপডেট। অপশনটা আসছে, ওইটা হলো থিমের কাস্টমাইজেশন। থিম কাস্টমাইজেশন আমরা আমাদের ওয়েবসাইটের হেডার, ফুটার আর পোস্ট। পোস্ট জিনিসটা কি, আপনি যে ব্লগ পোস্ট গুলা করবেন, কন্টেন্ট ক্রিয়েশন গুলা করবেন, এটা হয় পোস্টের আন্ডারে থাকবে। তারপরে আসি মিডিয়া। মিডিয়া বলতে আপনি যত পিকচার আপলোড করবেন বা জিপ ফাইল আপলোড করবেন, সবগুলা থাকবে মিডিয়ার মধ্যে। আর একটা ওয়েবসাইটে মাল্টিপল পেজ থাকে। মেন যে পেজ থাকে, হোম পেজ, ল্যান্ডিং পেজ, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট পেজ, অনেক পেজ থাকে। এই সবগুলো আপনার পেজের আন্ডারে থাকে। তারপরে আসছি কমেন্টস। কমেন্ট জিনিসটা কি, আপনার পোস্টে যদি কেউ কমেন্ট করে, তখন ওই কমেন্টে দেখতে পারবেন। এটা আপনি মডারেট করতে পারবেন, যে আপনি অ্যাপ্রুভ করার পর ওই পোস্ট, ওই কমেন্টটা বাকি সবাই দেখতে পারবে, এর আগে কেউ দেখবে না। তো আপনার কাজটা থাকবে, মানে আপনাদের সবার কাজ, যে যে কোনো একটা থিম থাকবে, এক্সট্রা ইনস্টল করতে হবে এরকম না, যা যেটা ইচ্ছা করতে পারেন। 3টা থিমের নাম বলছি, এক্সট্রা, ব্লকসি, আরেকটা হলো হ্যালো, এলিমেন্টর। এই 3টা থিমের মধ্যে যে কোনো একটা থিম ইনস্টল করবেন,
আর প্লাগইন এলিমেন্টর যেটা, এটা ইনস্টল করবেন স্টার্টার টেমপ্লেট। যারা এক্সট্রা থিম ইনস্টল করবেন তাদের জন্য। আর ব্লকসি থিমের জন্য আরেকটা প্লাগইন আছে, ওটা পরে দেখাবো। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। কোনো ব্রাউজার থেকে থিম ইনস্টল করে ইউজ করা যাবে না? থিম বলতে প্রিমিয়াম থিম পাওয়া যায় অনেক থিম ফরেস্টে, ওইটা আপলোড এরকম করতে তো হবে। সিস্টেমে নেই ওইটা রে, এটা তো এনতে কি করতে হবে সম্ভব। না, এটা আপনি ফ্রি থিম গুলো এখানে পাবেন। দেখেন না। যদি প্রিমিয়াম থিম কিনেন, যেমন প্রিমিয়াম থিমে কিন্তু অনেক ভালো ভালো ফাংশন আছে, ওটা ওই ওই পারপোজে তৈরি করা হয়। আমরা থার্ড ক্লাসে প্রিমিয়াম থিম ইউজ করব। এখন আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছেন কিনা বলেন? আপনাদের আজকের বোঝার উপর ডিপেন্ড করে আমি মডিউলটা সাজাবো যে কয়টা ক্লাস হবে। নেক্সট ক্লাসে আমরা ডিজাইন পার্টে চলে যাব। সবাই কি ক্লিয়ার আজকের ক্লাস? জি। জি জি স্যার। স্যার ক্লিয়ার। তাহলে সবাই, আর স্ক্রিন শেয়ার করছেন কে? সজীব। আপনি যে আপনার দামি থিম গুলো আছে, এক্সট্রা থিম গুলা, ইনঅ্যাক্টিভ থিম, ওই সবগুলা ডিলিট করে ফেলাবেন। আচ্ছা এটি একটু পরে এখন টিম কি এই আপনার যে কাজ আজকে এই পর্যন্তই। যদি আপনার আপনার ওয়েবসাইটটা যদি ভিউ এক্সট্রা, এখানে আপনার এখন কোনো কাজ নেই, আমরা পরে দেখবো। মানে টিমসটাকে এখন কোথায় পাবো? এই যে হোমে হোমে কে পাবো না স্যার? না, আপনার থিম পাবেন অ্যাপিয়ারেন্সে। এখানে শুধু অ্যাক্টিভ থিম থিম থাকবে, আর বাকি সবগুলা ডিলিট করে ফেলাবেন। এটা পরে ফ্রি টাইমে করে নিন, আপনার হোমওয়ার্ক তো শেষ, আর সবারটা করতে হইব। এবার স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলান। আমাদের হোমওয়ার্ক কি থাকলো? আপনারা এই যে আজকে যতটুকু দেখাইলাম এই পর্যন্ত আসবেন সবাই। একটা থিম ইনস্টল করবেন, চেষ্টা করতে পারেন, বা অন্যটা। আই মিন সেটিং এ যে পারমালিঙ্কস পর্যন্ত, যে ওই যে পোস্ট নেম যে সেভ করছি ওই পর্যন্ত আমাদের হোমওয়ার্ক আজকে। জি জি, ওই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক। আরেকটা ইস্যু, আপনারা যখন ডিজাইন করবেন আপনাদের কিছু এক্সটেনশন লাগবে। আমি যদি এক্সটেনশনের নামগুলা বলে দেই বা আপনাদের গ্রুপে দিয়ে দেই, সবাই কি গুগল ক্রোমে থেকে অ্যাক্টিভ করতে পারবেন সব, না দেখিয়ে দিতে হবে? পারবো ইনশাল্লাহ। চেষ্টা করতে পারবো, তো না পারলে তো আমি আসিনি, ক্লাসের মধ্যে দেখাইবেন। এক্সটেনশন ইনস্টল করা তো আগে আমাদেরকে শেখানো হয়েছে, আগের ক্লাসে শেখানো হয়েছে আমাদেরকে। হ্যাঁ, আমাদের কিছু কিছু বেসিক লাগবে। মনে করেন আপনারে বললাম যে একটা ওয়েবসাইট কপি করতে হবে। এখন ওই ওয়েবসাইটের যে কালার গুলো আছে, ওই কালার গুলো আপনি কিভাবে নেবেন? কালারের কিন্তু একটা নির্দিষ্ট কোড আছে। অথবা ও যে ফন্টটা ইউজ করছে, ওই ফন্টের নাম কি? তো আপনাদের তো স্ক্যান করতে হবে। ওই স্ক্যানের জন্য কিছু এক্সটেনশন আছে, আমি দিয়ে দিব। তো এটা পরে আগামী ক্লাসে দেখিয়ে দিব। দিয়ে দেওয়ার দরকার নেই, দেখিয়ে দিলে বেটার হবে। মানে ইনস্টল করার সাথে সাথে ওইটার কি কাজ ওইটাও দেখিয়ে দিব, নাকি? বিষয়টি জি ভালো। হ্যাঁ, এটাই এটাই বেটার হয়, কারণ ইটস এ টোটাল নিউ থিং টু আস, তাই না? তো জি জি। আস্তে আস্তে শিখতেছি। প্রথম দিন যদি অনেক বেশি শিখে ফেলি পরবর্তীতে সমস্যা। আস্তে আস্তে শিখলে জিনিসটা ভালোভাবে শিখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের শেখানোর জন্যই আমরা আছি। আর যখন বুঝতে পারবেন না যে কোনো টপিকে, মানে কোনো মনের মধ্যে কিছু রাখবেন না, সাথে সাথে কোশ্চেন করবেন। একবার না বুঝলে দুইবার বুঝবেন। যদি
তাও না বুঝেন, মনে করেন যে আপনার ক্লাস শেষ রাত 2টা বাজে, ওই টাইমে আপনি একটা টপিক রিসার্চ করতেছেন, কাজ করতেছেন, বুঝতেছেন না, সাথে সাথে সাপোর্টে চলে আসবেন।